আসসালামু আলাইকুম। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিটি রাষ্ট্রের মৌলিক যে দায়িত্ব সেটা হচ্ছে তার নাগরিকের মৌলিক চাহিদাগুলো পূরণ করা, এবং প্রতিটা নাগরিকের মৌলিক চাহিদার মধ্যে প্রধান চাহিদা হচ্ছে খাদ্য, এবং একটি রাষ্ট্রের সেই খাদ্যের সরবরাহ ঠিক রাখা, তার গুণগত মান নিশ্চিত করা এবং তার দাম জনগণের স্বার্থের মধ্যে রাখা রাষ্ট্রের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং একটি মৌলিক দায়িত্ব, যা প্রতিটি রাষ্ট্র তার খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করে থাকে। আসুন আমরা আমাদের খাদ্য মন্ত্রণালয়ের কাজ এবং তার সুফল এবং কুফল নিয়ে আজ আলোচনা করি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর যাবৎ জিনিসপত্র বিশেষ করে খাদ্যদ্রব্যের যেই দাম তা প্রতিনিয়ত ঊর্ধ্বগতির দিকে গেছে। দিনকে দিন সেটা মানুষের সাধারণ জনগণের হাতের নাগালের বাইরে চলে গেছে। এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আমাদের যে খাদ্য মন্ত্রণালয় তার অসক্রিয় হয়ে থাকা এবং একটি বিশেষ ব্যবসায়ী শ্রেণীর নিজেদের লাভবান হওয়ার জন্য এই খাদ্যদ্রব্যকে সিন্ডিকেটের মধ্যে রেখে তার দাম নিয়ন্ত্রণ করে মানুষকে জিম্মি করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে নিজেদেরকে ধনী করা। এর যে কুফল সেটা হয়েছে যে মানুষ তার বেসিক যে নিড খাদ্য সেটার যোগান দিতেই হিমশিম খেয়ে যেত, এবং অনেক সময় তাদের পরিবারের খাদ্যের যে যোগান সেটা দিতেও ব্যর্থ হতো। এর প্রভাব পড়েছে এই স্বাধীনতা, দ্বিতীয়বার যে স্বাধীনতা আমরা অর্জন করলাম তার উপর। আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, স্বাধীনতার যে মূল উদ্দেশ্য তা হচ্ছে বৈষম্য দুর্নীতিহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দুনিয়ার বুকে এবং তার নাগরিকদের প্রত্যেকের মৌলিক চাহিদা পূর্ণাঙ্গরূপে পালন করবে। আমরা বাঙালি জাতি খুব যে বিলাসী তা কিন্তু নই। আমাদের যে খাদ্য তালিকা তার মধ্যে যা থাকে তা কিন্তু যে খুব লাক্সারিয়াস বা খুবই বিলাসী তা কিন্তু না। আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যেগুলো মৌলিক চাহিদার মধ্যে পড়ে তা খুবই সাদামাটা এবং খুবই স্বাভাবিক খাবারের মধ্যে পড়ে, কিন্তু গত সরকারগুলোর ব্যর্থতার কারণে সেগুলোর দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যদি খাদ্য মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করে এবং রাষ্ট্র ব্যবস্থা যারা আছেন তারা যদি প্রকৃত অর্থে জনগণের কল্যাণ চান, তাহলে এই খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের দেশের প্রতিটি নাগরিকের যেই মৌলিক খাদ্যের প্রয়োজন, যেহেতু আমরা নদীমাতৃক দেশের বসবাস করি, তাই আমরা চাইলে আমাদের যে পরিমাণ খাদ্য বছরে প্রয়োজন তার একটা বিশাল অংশ নিজেরাই উৎপাদন করতে পারি। এর জন্য প্রয়োজন খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের একটি সমন্বয়। কৃষি মন্ত্রণালয় তাদের নিজ উদ্যোগে ঋণ দিয়ে এই খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী, শস্য, ফসল উৎপাদনের জন্য মানুষকে ইন্সপায়ার করতে পারে।
এবং এই ইন্সপায়ারেশনের মাধ্যমে নিজেদের দেশে যেমন খাদ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব হবে, পাশাপাশি বেকারত্ব দূরকরণেও এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আমরা আমাদের দেশে যেই বাৎসরিক পুরো দেশে যে খাদ্যের প্রয়োজন তার বিশাল অংশ এই খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ের কারণে নিজেদের দেশে উৎপাদন করতে পারি, তাহলে বাকি যে অংশটুকু যা আমাদের দেশে উৎপাদন হয় না বা যা যতটুকু অংশ উৎপাদন করা খুবই প্রয়োজন তা আমরা বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে আমাদের পররাষ্ট্রনীতির ব্যবহার করে সবচেয়ে কমের মধ্যে যে সকল দেশ থেকে কম খরচে আমাদের বাংলাদেশে খাদ্য আমদানি করা সম্ভব সেগুলো দেশ থেকে কম খরচে খাদ্য আমদানি করতে পারি। এবং রাষ্ট্রীয় সংস্থা খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যারা আমাদের দেশে খাদ্য দ্রব্য ফসল উৎপাদন করবে তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে বলতে তাদের যেই খাদ্য উৎপাদনের যে খরচ সেই খরচ এর সাথে তাদের শ্রম যোগ করে শ্রমের যে পারিশ্রমিক তা যোগ করে তাদেরকে একটা লভ্যাংশ দিয়ে, সেটা 20% হতে পারে, 10% হতে পারে, 25% হতে পারে, এরকম একটা লভ্যাংশ দিয়ে একটা ন্যায্য মূল্যে সেটা ক্রয় করে নিতে পারে একেবারে কৃষকদের কাছ থেকে বা উৎপাদনকারীদের কাছ থেকে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই, এবং রাষ্ট্র তার নিজ খরচে সেটা গুদামজাতকরণ এবং সংরক্ষণ করতে পারে এবং সেই উৎপাদিত খাবার নিজ খরচে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে জনগণের কাছে নিজ উদ্যোগী রাষ্ট্র খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাধারণ ক্রেতা যারা আমরা সাধারণ জনগণ তাদের কাছে এই খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারে ন্যায্য মূল্যে রাষ্ট্রীয় মুনাফা করে। এটা কী করে পসিবল? ধরুন কোনো একটা ফসল উৎপাদন করতে একটা শ্রমিকের মাঠে তার 50 টাকা ব্যয় হয় ফসলটা উৎপাদন করার জন্য, এবং 20 টাকা তার আনুষঙ্গিক খরচ যেমন সার, কীটনাশক এবং শ্রমিক নিয়োগ ইত্যাদি ইত্যাদি, তাহলে কত হলো 70, এবং তার ব্যক্তিগত যে শ্রম সেই শ্রমের মূল্য ধরা যাক 10, হলো 80 টাকা। যদি সরকার রাষ্ট্রীয়ভাবে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই উৎপাদনকারী বা কৃষকের কাছ থেকে 100 টাকা দিয়ে সেই খাদ্য সামগ্রীটা ক্রয় করে নেয়, তাহলে সকল খরচ বাদ দিয়েও সেই কৃষক অথবা উৎপাদনকারীর 20 টাকা লাভ থাকবে, মানে 20% লাভ থাকবে। দেন সেই খাবারকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করে এবং রাষ্ট্রীয়ভাবে পরিবহনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রকে আরও 20 থেকে 25 টাকা খরচ করতে হলো, তাহলে রাষ্ট্রের ক্রয় হচ্ছে 100 টাকা এবং তার পরিবহন সহ আনুষঙ্গিক খরচ হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে 25 টাকা, তাহলে 125 টাকা হচ্ছে তার খরচ। সেটা যদি সে জনগণের কাছে ন্যায্য মূল্যে 150 টাকা বিক্রি করে তাহলে তার 25 টাকা লাভ থাকবে। এর ফলে যা হবে সেটা হচ্ছে যে দেশে ন্যায্য মূল্যে খাবার সরবরাহ করা যাবে এবং জনগণ তার বেসিক চাহিদা ন্যায্য মূল্যে পাবে, পাশাপাশি উদ্যোক্তার সংখ্যা বাড়বে। যখন কৃষি ব্যাংক বা কৃষি মন্ত্রণালয় খাদ্য উৎপাদন, শস্য উৎপাদন এবং এই সেক্টরে তাদের উদ্যোক্তাদের ইন্সপায়ার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, তখন বেকারত্ব দূর হবে, বাংলাদেশের কৃষক এবং উৎপাদনকারীরা তাদের ন্যায্য অধিকার পাবে, পাশাপাশি রাষ্ট্রের যেই খাদ্য সংকট সেটাও পূরণ করা যাবে। অতিরিক্ত যে খাবারটা বিদেশ থেকে ক্রয় করে আনা হচ্ছে সেটার মূল্য
এবং তার আনুষঙ্গিক খরচ যোগ করে তার সাথে কিছুটা লাভ যুক্ত করে সরকার সেইটাকেও রাষ্ট্রের নাগরিকের কাছে পৌঁছে দিতে পারে। এতে রাষ্ট্র যেভাবে উপকৃত হবে, উদ্যোক্তা ব্যবসায়ীরা, কৃষক এবং উৎপাদনকারীরাও একইভাবে উৎসাহিত হবে, লাভবান হবে। পাশাপাশি দেশে খাদ্যের একটা যে আর্টিফিশিয়াল সংকট তৈরি হয় তা থেকে দেশ মুক্ত হবে এবং দেশের জনগণ সেই খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে পাবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্র যদি পুরোপুরি নিজ দায়িত্বে কাজটা করে থাকে তাহলে ব্যবসায়ীদের কী হবে? ব্যবসায়ীরা তো লসের মধ্যে পড়বে বা তাদেরকে ব্যবসা ছেড়ে দিতে হবে বা তাদের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যবসায়ীরাও এই কাজে অংশ নিতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে ব্যবসায়ীরাও নিজেদের স্ব-উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে, কৃষক এবং উৎপাদনকারীদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারের নির্ধারিত মূল্যে সরকার নির্ধারণ করে দেবে যে কোনো ফসল, প্রতিটা ফসল আলাদা আলাদা করে সে ফসল উৎপাদনের খরচ, তার পরিবহন খরচ এবং কৃষকের শ্রম সব মিলিয়ে কৃষকের একটা লভ্যাংশ রেখে একটা ন্যায্য দাম ঠিক করে দেবে রাষ্ট্র, খাদ্য মন্ত্রণালয়, যেই দাম দ্বারা ব্যবসায়ীরা কৃষক এবং উৎপাদনকারীদের কাছ থেকে সেই খাদ্যদ্রব্যগুলো ক্রয় করে নেবে এবং তাদের যেই কৃষকদের কাছ থেকে বা উৎপাদনকারীদের কাছ থেকে খাদ্যদ্রব্য ক্রয় করার পর সেটা পরিবহন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে, বিভিন্ন শহরে, বন্দরে পৌঁছে দিতে যেই পরিবহন খরচ হয় সেই পরিবহন খরচ যুক্ত করে তাদের একটা ন্যায্য লভ্যাংশ রেখে তার রাষ্ট্রের নিকট এক ধরনের একটা বিল উপস্থাপন করতে পারে এবং রাষ্ট্র যদি দেখে সেটা যুক্তিসঙ্গত তাহলে রাষ্ট্র সেই অনুযায়ী একটা এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস প্রতিটা মূল খাদ্যদ্রব্যের নির্ধারণ করে দিতে পারে, যার ফলে ব্যবসায়ীরাও এর মাধ্যমে উপকৃত হবে এবং এই কাজটা করতে হবে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। যখন আমরা আমাদের দেশের এই মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়টাকে সঠিকভাবে ব্যবহার করব এবং দুর্নীতিমুক্ত রাখবো, বৈষম্য মুক্ত রাখবো, তখন সকল ব্যবসায়ী সমানভাবে সুযোগ পাবে। সকল উৎপাদনকারী তার উৎপাদনের জায়গা থেকে সর্বোচ্চ সুবিধাটুকু পাবে, যতটুকু তাদের মুনাফা প্রয়োজন সেই মুনাফার অংশটাও তারা ভোগ করতে পারবে এবং পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য নাগরিক ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় বেসিক খাদ্যদ্রব্যগুলো হাতের নাগালে পেয়ে যাবে। রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে যেন ব্যবসায়ী সংগঠনগুলো কোনোভাবেই অতি কম মূল্যে মানে কৃষক এবং উৎপাদনকারীদের ঠকিয়ে সেই পণ্য ক্রয় করতে না পারে। পাশাপাশি তারা খাদ্যকে মজুত করে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে, কোনো খাবারের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সেটার দাম বাড়িয়ে সেই খাদ্যকে জনগণের কাছে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে না পারে, সেই জন্য খাদ্য মন্ত্রণালয়ের যে পরিদর্শক, উপপরিদর্শকরা আছেন তারা সর্বদা মাঠে কাজ করবেন এবং একদম উৎপাদনকারী থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সর্ব জায়গায় তারা তাদের ভূমিকা পালন করবেন এবং দায়িত্ব পালন করবেন। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবেও পারবে এবং ব্যবসায়ীদের উপর একটা চাপ প্রয়োগ করতে পারবে, যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ন্যূনতম মুনাফা বা প্রয়োজনীয় মুনাফা করেও প্রতিটা খাদ্যের দাম স্থিতিশীল রাখতে পারবে, যা প্রতিটা মানুষের জন্য সহনশীল হবে এবং তাদের হাতের নাগালে থাকবে। কঠিন আইন করতে হবে যেন কোনো অবস্থাতেই কোনো ব্যবসায়ী কোনো উৎপাদনকারী এবং কৃষককে ঠকাতে না পারে। দ্বিতীয়ত, খাদ্য মজুত করে তার কৃত্রিম সংকট তৈরি করে তার দাম বৃদ্ধি করতে না পারে।
তৃতীয়ত, খাদ্যের যে গুণগত মান বা কোয়ালিটি, সেই বিষয়ে যেন কোনো রকমের আপোষ না করে, অর্থাৎ কোনো রকমের গুণগত মানহীন খাদ্যদ্রব্য ক্রেতার নিকট না পৌঁছায়। এই তিনটা জিনিসের দিকে খাদ্য মন্ত্রণালয়কে বিশেষ নজর দিতে হবে এবং এই তিনটা জিনিসের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের এই ধরনের কোনো কাজ যদি কোনো ব্যবসায়ী করে থাকে, তাদের প্রমাণ পাওয়া মাত্রই তাদের লাইসেন্স বাতিল এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের যথাযথ বিচার করতে হবে, যাতে একটা দৃষ্টান্ত তৈরি হয়, যেন কোনো ব্যবসায়ী কোনো উৎপাদনকারী বা কৃষককে ঠকানোর আগে সেই পরিণামের কথা চিন্তা করে, সিন্ডিকেট তৈরি করে গুদামজাত করে খাদ্য দ্রব্যের চাহিদা বাড়িয়ে বা কৃত্রিম চাহিদা তৈরি করে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে। পাশাপাশি যেন খাদ্যদ্রব্যের যে গুণগত মান সেটা নিশ্চিত রাখে, সেই বিষয়ে ব্যবসায়ীদের উপর চাপ রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় যে খাদ্য মন্ত্রণালয়, সেটার মাধ্যমে রাষ্ট্র যেইভাবে নাগরিকের কাছে খাদ্যদ্রব্যকে পৌঁছাবে, সেটারও যেন তিনটা গুণগত মানই ঠিক থাকে, তিনটা বিষয় যেন তাদের পূর্ণাঙ্গ সঠিক পন্থা অবলম্বন করতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। যদি আমরা এইভাবে আমাদের রাষ্ট্রের মৌলিক চাহিদা খাদ্য, এটার যেই সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে পারি, তাহলে খুব শীঘ্রই অন্যান্য সমস্যাও অটোমেটিকলি সমাধানের দিকে এগিয়ে যাব বা এগিয়ে যাবে। এবং এই যে বাজারজাতকরণ, খাদ্য উৎপাদন, এই সকল বিষয়ে বাংলাদেশ সরকারকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের যে নাগরিক আছে, সেই নাগরিক সমাজকে অর্থনৈতিক দিক থেকে 5 ভাগে ভাগ করে নেওয়া। এক হচ্ছে ধনী, দ্বিতীয়ত হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, তৃতীয় হচ্ছে মধ্যবিত্ত, চতুর্থ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং পঞ্চম হচ্ছে গরিব। অর্থনৈতিক আয় এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এই 5 শ্রেণীতে আমাদের দেশের জনগণকে আমরা ভাগ করি। যারা ধনী এবং উচ্চবিত্ত, তাদের জন্য খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, সেটা যতটা না প্রভাব ফেলে, তার চেয়ে বেশি প্রভাব ফেলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের ব্যাপারে খুব বেশি। তাই কিছু বিশেষ প্রকল্প হাতে নিতে পারে সরকার। উচ্চবিত্ত যারা ধনী বাংলাদেশের এবং যারা উচ্চ মধ্যবিত্ত, তাদের জন্য আলাদা কোনো প্রকল্পের প্রয়োজন নেই। প্রয়োজন হবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের জন্য। এটাকে আমরা 2 শ্রেণীতে ভাগ করি, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তাদের জন্য বাংলাদেশ সরকার অলরেডি যে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রাক সেল এবং হচ্ছে ন্যায্য মূল্যে খাদ্য বিক্রির যে প্রকল্প আছে, সেই প্রকল্পই যথেষ্ট। এবং তাদেরকে তাদের একটা ইনকোয়ারির মাধ্যমে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, এই 2 শ্রেণীর মানুষকে পৃথক করে তাদেরকে তাদের পরিবারের জনসংখ্যা অনুযায়ী প্রত্যেকের একটা করে কার্ড করে দিয়ে বা প্রত্যেক পরিবারে একটা কার্ড করে দিয়ে বিশেষ সুবিধায় তাদেরকে প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে তাদের নিকট ন্যায্য মূল্যে, একটু কম দামে, বাজারের চেয়ে একটু কম মূল্যে মৌলিক যে খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ইত্যাদি ইত্যাদি, যেগুলো একদম মৌলিক, সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এবং যারা গরিব, তাদের জন্য একটা বিশেষ প্রজেক্ট হাতে নিতে পারে সরকার। সেটা হচ্ছে, গরিব হচ্ছে তারা যারা একেবারেই অর্থহীন, সহায় সম্বলহীন এবং যাদের কোনো রকমের সঞ্চয় নেই, দিন আনে দিন খায় অথবা রাস্তায় বসবাস করে এমন। তো তাদের জন্য কিছুটা ভাতার
ভাতা মানে মাসিক ভাতা বা বাৎসরিক ভাতার ব্যবস্থা করতে পারে সরকার। খাদ্য মন্ত্রণালয় এক্ষেত্রে যারা গরিব তাদের একটা লিস্ট করে তাদের যে মৌলিক চাহিদার পণ্যগুলো সেগুলো এক প্রকার বিভিন্ন সংস্থা থেকে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে তাদেরকে মৌলিক চাহিদার যে খাদ্যদ্রব্যগুলো সেগুলো বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে তাদের কাছে পৌঁছে দিতে পারে। তবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে প্রকল্পগুলো সরকার হাতে নেবে সেখানে যেন দুর্নীতি না হয়, যেন গরিবের যে প্রজেক্ট সেই প্রজেক্টের খাদ্যদ্রব্য মানুষ বাইরে বাজারে বিক্রি করে দিতে না পারে। এটা খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের যেই অধিদপ্তর আছে সে অধিদপ্তরে যারা ইন্সপেক্টর মানে পরিদর্শক উপপরিদর্শক আছেন তারা মাঠ পর্যায়ে কাজ করবেন এবং এই প্রজেক্টগুলোতে তারা এক ধরনের গোয়েন্দা হিসেবে কাজ করবেন, যারা এটা ইনশিওর করবেন যে কোনোভাবেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের জন্য যেই প্রজেক্টগুলো সরকার হাতে নিবে সেগুলোর যেন অপব্যবহার না হয়, সেগুলো ইনশিওর করার দায়িত্ব হবে খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা অধিদপ্তরগুলোর পরিদর্শক এবং উপপরিদর্শক যা তাদের। এবং এক্ষেত্রে জনবল আরও নিয়োগ করা যেতে পারে। সর্বোপরি আমাদের দেশের জনগণের মৌলিক যেই প্রধান চাহিদা খাদ্য সেটা যদি আমরা পূর্ণাঙ্গরূপে মানে তাদের কাছে পৌঁছে দিতে পারি, ন্যায্য মূল্যে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা অন্যান্য সেক্টরগুলোতে বা অন্যান্য দিক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের সাধারণ জনগণ খাদ্য মন্ত্রণালয় কী, তার কাজ কী এবং সেটা কীভাবে তার কাজ পরিচালনা করে এবং খাদ্য মন্ত্রণালয় সংস্কার করে এর মাধ্যমে কীভাবে জনগণ উপকৃত হবে সেটা আশা করি বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে গত 16 বছর ফ্যাসিস্ট সরকার যেই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছেন এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে অসংখ্য দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে ন্যায় পরায়ণ এবং সৎ যোগ্য ব্যক্তিদেরকে নতুনভাবে নিয়োগ করে তাদের উপর এই কাজের দায়িত্ব দিতে পারেন এবং তাদের মনিটর করার জন্য প্রতিটা মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা থাকা প্রয়োজন, যেটা অ্যাজ এ ডিটেকটিভ বা গোয়েন্দা হিসেবে মাঠ পর্যায়ে কাজ করবে এবং একদম মন্ত্রী পর্যায় থেকে শুরু করে সচিব পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন কর্মচারী পিএন পর্যন্ত তাদের প্রতিটি কার্যকলাপ তাদের নিজেদের কাছে লিপিবদ্ধ রাখতে পারে এবং সে অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তা বা মন্ত্রণালয়ে রিপোর্ট করতে পারে। এবং পাশাপাশি মন্ত্রণালয়গুলোতে খাদ্য মন্ত্রণালয়েও একটা কমিটি তৈরি করা যেতে পারে যেখানে সাধারণ জনগণ তাদের মৌলিক যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হলে সেই বিষয়ে তারা অভিযোগ করতে পারে এবং সে অভিযোগে বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি সত্যতা প্রমাণ পাওয়া যায় সেই অপরাধী যারা জড়িত থাকবে সেই সকল কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করার মাধ্যমে একটা আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে যেন কেউ দুর্নীতি করার সাহস না পায়। শুধু বহিষ্কার না, বহিষ্কারের পাশাপাশি তাদেরকে আইনের আওতায় এনে জেল জরিমানাও করা যেতে পারে। আমি আশা করব প্রতিটা মন্ত্রণালয়ে এরকম একটা ডিপার্টমেন্ট থাকবে যেখানে সাধারণ মানুষজন তাদের সাথে হওয়া দুর্ব্যবহার বা অত্যাচার বা তাদের যে মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত হলে সেটার যে বিচার সেই বিচার সেখানে দিতে পারবে এবং সেই মন্ত্রণালয় তার একটা কমিটির মাধ্যমে সেই বিভাগীয় তদন্তের মাধ্যমে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটুকু দেব এবং
ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রকে প্রাধান্য দিব। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান।